পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পর এই 7 বছরে বাহিনীর নিজস্ব আদালতে বিদ্রোহের বিচার এবং এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার নিম্ন আদালতে শেষ হয়েছে। এখন উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানি চলছে। এছাড়া বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার বিচার চলছে নিম্ন আদালতে। বিদ্রোহের ঘটনায় এ নিয়ে প্রায় 11,000 জওয়ানের শাস্তি হলেও এখনো এ বিদ্রোহের নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন ও সংশয় রয়েছে। মামলার রায়ে বিদ্রোহের কারণ সম্পর্কে জওয়ানদের ক্ষোভের কথা উল্লেখ রয়েছে, তবে নিহতদের পরিবারগুলো শুধু ক্ষোভের কারণে এত বড় ঘটনা ঘটানো হয়েছিল তা মানতে পারছেন না। তারা মনে করেন মূল পরিকল্পনাকারী এখনো চিহ্নিত হয়নি। ঘটনার পর পুলিশের তদন্তে জওয়ানদের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবি দেওয়া থেকেই ওই বিদ্রোহের সূত্রপাত বলে উল্লেখ করে এর বাইরে তারা কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ার কথা বলেছিল। তবে সে সময় গঠিত সরকারি তদন্ত কমিটি ও সেনাবাহিনীর কমিটি তাদের আলাদা আলাদা প্রতিবেদনে বলেছিল তারা মূল ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে না পারলেও মনে করে গোয়েন্দা সংস্থাসমূহের সহায়তায় অধিকতর তদন্ত করে মূল পরিকল্পনাকারী ও মদতদাতাদের সবাইকে খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে সময় বলেছিলেন কোনো গোষ্ঠীর উস্কানি ছাড়া এত বড় বিদ্রোহ সম্ভব হতে পারে না। কিন্তু সে লক্ষ্যে তদন্ত যেমন হয়নি, তেমনি জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি ওই বিদ্রোহের ষড়যন্ত্র সম্পর্কে আগাম জানতে বা তা দমনে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ কোনো পক্ষকে। ষড়যন্ত্রের রহস্য ভেদ না হলে হাজার হাজার জওয়ানের বিচারে কি 2009 সালে ওই 33 ঘন্টায় কি হয়েছিল পিলখানায়, সেসব প্রশ্নের মীমাংসা হবে? এই নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের তিনজনকে। আমি ডক্টর আনোয়ার হোসেন আপনাকে দিয়ে শুরু করি যে বিচার হয়েছে, আমরা সাধারণত বিচার হয়নি কেন এই নিয়ে অনেকগুলো বছর চলে যাবার পরেও বিভিন্ন ঘটনার পরে আলাপ করি। বিডিআর বিদ্রোহের এই দিকটি থেকে বিডিআর এর ভেতরে বিচার হয়েছে, আদালতে বিচার চলছে এবং অনেকের শাস্তি হয়েছে নিম্ন আদালতে। তো বিচার হচ্ছে কিন্তু বিচারে প্রশ্নের উত্তর মিলছে না, এটা আরেক সমস্যা। জি, এ সম্পর্কে তো বলবোই, কিন্তু তার আগে একটু এই যে ঘটনায় আমাদের এতজন, আমাদের অফিসার এবং তার মধ্যে জওয়ানও মারা গেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের যে পরিবার পরিজনরা এখনো আছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আর আজকে আমার দুপাশে যে আর দুজন আছেন, লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, তারা খুবই একটা কঠিন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আজকে যে তাদের মাঝখানে আমি আছি আমার এটাও খুব ভালো লাগছে। তো আপনি বিচারের কথা বলছিলেন, একটা জিনিস মনে হচ্ছিল এবং আমি এখানে আসবার আগে বিশেষ করে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে বলছিলাম যে এই যে বিচার কার্যটা চলল দীর্ঘদিন ধরে, বাংলাদেশে বিদ্রোহ আরও আগেও হয়েছে এবং বিদ্রোহের ঘটনাগুলো নানাভাবে এক ধরনের একটা বিচারের কথা বলা হয়েছে, কিন্তু এই যে বিচারটা সেই যদি এটা দেখা যায় যে পৃথিবীর ইতিহাসে এই যে একটা বিচারিক প্রক্রিয়া এত দীর্ঘদিন ধরে এবং যেখানে যারা অভিযুক্ত তারাও আইন তাদের সমস্ত আইনি অধিকার আছে, এর মধ্য দিয়ে বিচার কার্য যে সম্পন্ন হয়েছে, সেখানে আসামির সংখ্যা, সেখানে নথিপত্র দিনের পর দিন সহজ সবচেয়ে বড়, মানে এত বড় মামলা যে এতজন অভিযুক্তের মামলা আর হয়নি। আমার তো মনে হয় এটা যদি দেখা হয়, এমনকি যে সেই যে এটা একটা পৃথিবীর ইতিহাসের কথাই বললাম যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানেও এটা দেখা যেতে পারে যে সে ধরনের কেন, এবং শেষ পর্যন্ত রায় হয়েছে, থেমে থাকেনি। এবং এটার সঙ্গে আমি একটু তুলনা করব আগের অন্যান্য এই ধরনের ঘটনার যে বিচার, যেমন আমাদের কারাগারের ভেতরে বিচার হয়েছে। আমি সে সময় নিজেও কারাগারের ভেতরে ছিলাম, আমি সেই বিচারের মুখোমুখি হয়েছিলাম গোপন বিচারের, এবং তারপরে সেটা ছিল 76 সালে জিয়াউর রহমানের সময়ে, এবং সেখানে আমাদের 7 নভেম্বরের কুয়ের জন্য বিচারের মুখোমুখি করা হলো কর্নেল তাহের সহ আপনাদের। এবং তারপরে এই যে 77 সালে আরেকটি বিদ্রোহ হয়েছিল এবং সেখানে তো বহু শত শত জওয়ানদের সেখানে তথাকথিত বিচার হয়েছে মার্শাল সেই সামারি মার্শাল কোর্টে, এবং সেখানে ফাঁসি হয়েছে এক এক দিন রাতে 10-12 জন করে, এবং সেখানে কত নিরপরাধ মানুষও কিন্তু শাস্তির শিকার হয়ে গেছে। তার সঙ্গে যদি তুলনা করি এই বিচারটিকে,
আমাকে জেনারেল মইনুল হোসেন বলছিলেন, যিনি সেখানে এই বিচারগুলিতে যিনি সভাপতিত্ব করেছেন, রায় দিয়েছেন, তিনি বলছিলেন যে বহুজনের তো 252 জন সম্ভবত মৃত্যুদণ্ড হয়েছে, 252 জন, 152 জন, এবং তারপরে আরো বহুজনের দীর্ঘমেয়াদী সাজা হয়েছে। কেউ হয়তো বিচার থেকে তারা খালাস পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে তেমন কোনো ক্ষোভ নেই, এই জিনিসটা হয়েছে। সুতরাং এগুলো আমাদের কিন্তু প্রণিধানযোগ্য। একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, আইনের শাসন থাকবে, আইনের প্রয়োগ হবে। সেগুলোর মধ্য দিয়ে যদি একটা প্রক্রিয়া হয়, তখন কোনো পক্ষই কিন্তু অসন্তুষ্ট থাকে না। আর তারপরে সাথে সাথে যে বিষয়টা বললেন, সেটা গুরুতর প্রশ্ন। আমার কাছে একটা জিনিস মনে হয়, এই যে হোলি আর্টিজানে একটু আপনি যেহেতু নিজেই শুরু করলেন, আমি প্রথমেই যেতে চেয়েছিলাম যে বিচার হচ্ছে কিন্তু প্রশ্নের উত্তর মিলছে না। আপনি বিচার প্রক্রিয়াটিও যে অন্য কুগুলোর থেকে অনেক আলাদাভাবে হয়েছে, সেই প্রশ্নটি যখন আপনি সেই বিষয়টি যখন আপনি অবতারণা করলেন, সেই প্রসঙ্গে একটু আমি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, এই বিচারটি অন্য কুয়ের বিচারের চেয়ে আলাদা এবং সকল পক্ষের কথা শুনে বিচার করা হচ্ছে, সেই জন্য আলাদা, সেটি বলে শুরু করেছেন ডক্টর আনোয়ার হোসেন। উনি যথার্থই বলেছেন। মূলত এই মামলা, এই ঘটনা 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানার মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, এটা নারকীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে আসামি পক্ষ এত অ্যাগ্রেসিভ ছিল, যারা এই ঘটনাটা ঘটিয়েছিল বিদ্রোহের নামে। তাদের ভিতরে যে পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল, যেটা ইনভেস্টিগেশনে এসেছে, সিআইডি কর্তৃপক্ষ তদন্ত করেছে। একমাত্র তারাই বলেছে যে তারা ক্ষোভ ছাড়া আর কোনো রহস্য দেখে নাই। দেখেন, ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে সেটাই আমরা বলবো। ইনভেস্টিগেশন বাংলাদেশে হয়েছে, সিআইডি কর্তৃপক্ষের প্রতি তো আমাদের ফেইথ থাকতে হবে। একটা সংস্থা একটা ফৌজদারি মামলার বিচার করার জন্য, তদন্ত করার জন্য, শুধু আব্দুল কাহার আহমেদ এখানে একা করেননি, এখানে 450-500 লোক জড়িত ছিলেন, আমিও ছিলাম সেখানে। সুতরাং ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন করে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে, প্রায় 500-র মতো কনফেশন আছে এখানে, 500-র মতো কনফেশন। এবং তখন রাজনৈতিক নেতাদেরও ডেকে কথা বলা হয়েছে, সবার কাছে কথা বলা হয়েছিল। কিন্তু যে সুশীল সমাজ, সভ্য সমাজ, ভালো সমাজ, সমাজের উচ্চপদস্থ কর্মকর্তা, সকল স্তরের ব্যক্তি যারা আছেন, তাদের সবারই কাছ থেকে তাদের বক্তব্য শোনা হয়েছে, কথা শোনা হয়েছে, এবং তাদের মতামত পুঞ্জীভূত ছিল, ঠিক আছে। কিন্তু যারা মামলার সাথে জড়িত তাদেরকে তারা নিজেরাই আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি তৌহিদ সহ এই মামলায় যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসামি, 152 জন এখানে ফাঁসি হয়েছে, 162টা যাবজ্জীবন হয়েছে, 278 জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত এখানে আসামিরা সাজাপ্রাপ্ত হয়েছে। শুধু তাই না, কিছু লোক খালাস হয়েছে। 850 আসামি আমাদের এখানে বিচারের সম্মুখীন করেছিলাম, এবং আমরা এই বিচারের আওতায় আনার জন্য 2324 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, এবং এই 2400 ব্যক্তি গ্রেফতারের মধ্য থেকে 850 লোককে বিচারের আওতায় আনা হয়েছে। 350 লোকের মতো বিচারে খালাসও পেয়েছে। এই শত শত হাজার হাজার লোক সংগঠিত হলেন কিভাবে, সেটি তদন্তের বিষয় বা বিচারের বিষয় ছিল না? অবশ্যই বিচারের বিষয় ছিল যে তারা কিভাবে সংগঠিত হয়েছে, তারা কিভাবে ষড়যন্ত্র করেছে, কার বাড়িতে বসে ষড়যন্ত্র করেছে, মোমবাতি জ্বালিয়ে তারা শপথ নিয়েছে, তারপরের দিন কিভাবে তারা কোড ভেঙেছে, তারা কিভাবে ম্যাগাজিন ভেঙেছে, কিভাবে তারা অফিসারদেরকে জিম্মি করেছে, কিভাবে তারা অফিসারদেরকে হত্যা করেছে। শুধু হত্যা করেনি, হত্যা করে তাদের চোখ উপড়িয়ে ফেলেছে, তাদের দেহ থেকে মাংস বিচ্ছিন্ন করেছে, তাদেরকে ড্রেন দিয়ে ফেলে দিয়েছে। শুধু তাই করেনি, তারা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন জিজ্ঞাসা করেছেন যে আমার অফিসাররা কেমন আছে, তারা বলেছে যে আমরা অফিসাররা ভালো আছে। তহিদ একটা ভিডিও ফুটেজের মধ্যে এই কথাও বলেছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। সেখান থেকে তারা ক্ষমা নিয়ে এসছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার অফিসাররা যদি ভালো থাকে তোমরা অস্ত্র সমর্পণ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, তোমাদের দাবি দাবা আমরা পেশ করবো। সেখানেও তো তারা দাবির কথাই বলেছে, পঞ্জীভূত ক্ষোভের কথাই তারা বলেছে। তারা তাদের বিভিন্ন রকম যে সমস্যা ছিল, একটা বাহিনীতে সমস্যা থাকতে পারে, কিন্তু সমস্যার সমাধান করার জন্য এ ধরনের কোনো পদ্ধতি পৃথিবীর ইতিহাসে নাই। যে নারকীয় হত্যাকাণ্ড এবং যে দুঃখজনক ঘটনার তারা সৃষ্টি করেছে,
এবং বিচার প্রক্রিয়ার সময় তারা এটাই বলছেন যে তারা কনফেশন আসলে- করেছে মাননীয় আদালতে, যে ম্যাজিস্ট্রেটের তারা সামনে। নিজেরাই নিজেদের সংগঠিত করেছে। তারা নিজেরাই তাদেরকে নিয়ে সংগঠিত করেছে এবং সংগঠিত করে তারা শপথ নিয়েছে এবং শপথ নিয়ে দরবার হলে তারা আক্রমণ করেছে। দরবার হল থেকে আক্রমণ করে জেনারেল শাকিরের বাসভবনে তারা আক্রমণ করেছে, তৎকালীন সেক্টর কমান্ডারের বাড়িতে আক্রমণ করেছে, কোর্ট ম্যাগাজিন ভেঙে অস্ত্র তারা নিয়েছে। তাদের ভিডিও ফুটেজ এবং তাদের যে বক্তব্যগুলি যেগুলো আপনাদের কাছে এখনো আছেন, আপনারা আদালতে গিয়েছিলেন, সাংবাদিকরা, বাংলাদেশের বিবেক যারা আপনারা গিয়েছিলেন এবং যারা আদালতে সাক্ষীও দিয়েছেন। সুতরাং আমাদের কাছে যে তদন্তটা রিপোর্টটা এসছে, সেই তদন্তের রিপোর্টের মধ্যে আমরা যা পেয়েছি সেটা ওপেন ফর অল এভরিবডি, সবাই এটা দেখতে পারে, এটা পাবলিক ডকুমেন্টস এখানে আছে, এইটুকুই আমরা পেয়েছি। এর বাইরে আমরা আর কোনো সিআইডির যে তদন্তের কথা বলছিলেন, যেটাতে এই পুঞ্জীভূত ক্ষোভকেই কারণ বলা হচ্ছে, সেখানে এই ইনফরমেশনটাই খুঁজছিলাম যে সেখানে আসলে র্যাব, বিডিআর কর্মকর্তা, মন্ত্রী, সাংসদ, পুলিশ, সেনা সদস্য সহ ৭,৯৭৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এর মধ্যে সাধারণ নাগরিক ৪৩১ জন, বিডিআর এ কর্মরত সাধারণ সদস্য ৩১১ জন এবং ২,০০০-এর বেশি লোককে এই তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। মানে আসলে স্কেলটা চিন্তা করা যায় না। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম, যে এটার তো একটা মূল সমস্যা এই মামলাটির, যারা তদন্ত করেছেন তারাও তখন বারবার বলছিলেন, সাংবাদিকরা, গবেষকরাও সেটা বলেন, যে একটা আসলে ভীষণ সংরক্ষিত এলাকার মধ্যে যেখানে আসলে বহিরাগতদের কারো পক্ষে ধারণা করা, সুযোগ নেই, প্রবেশ করবার তো সুযোগই নেই। সেই সময়টায় কি হচ্ছিল এটা ধারণা করা খুব কঠিন। মানে যারা ভেতরে ছিলেন তারাই আসলে বলতে পারেন এবং তারাও আসলে সকলে জানেন না যে কোন কোনায় কি হচ্ছে, ভিতরে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আপনি যদি বলেন যে বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়ায় যা বেরিয়ে এসেছে তার বাইরে আর কোনো রহস্য নাই, এরকমই এখন অন্তত আপনার একটা দীর্ঘ সময়ের সঙ্গে সংযুক্ত থাকার পরে মনে হয়? রহস্য আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা আমরা এখনো রহস্যের জালে আবদ্ধ। কিভাবে আমার জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, যার নাম আমরা শুনছি ডালিম সাহেব, উনি তো বোধহয় একটা পারিবারিকভাবে একটা ওখানে যাওয়া আসা তাদের ছিল, ওখানে দাওয়াত তারা পেতেন, তো ওনার হাতে তো জিনিসটা হলো, নিকটের হাতেই কিন্তু ঘটনা ঘটলো। জাতির জনক বঙ্গবন্ধুকে মারার সময় তার কি কারো একটু মায়া হলো না? এই লোকটা এতদিন যাবৎ তিলে তিলে রাজনীতি করে দেশের একটা জনগণকে একত্রে করে নিয়ে আসলো। আর আমি এদিকে তাদেরকেও কে উস্কানি দিল এটাও তো আমি জানতে চাই। এটাই আমি একটু বলি, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, একটু হালকা করতে যাচ্ছি, সবাই আমরা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে, একটা হালকা করতে যাচ্ছি। আমরা যখন ভিডিও ফুটেজ দেখলাম, অনেক ভিডিও ফুটেজ আমাদের মিডিয়ার বদৌলতে আমরা পেয়েছি, একজনকে পরিষ্কার চেনা যাচ্ছে, তার মাথায় গামছা বাঁধা, 2 হাতে 2টা রাইফেল, 2টা পোটলা এখানে আছে, এবং তাকে আমরা সামনে নিয়ে এসে বললাম, এই ছবিটা কার, তোমার না? হ্যাঁ, জওয়ানকে আমি তাকে বসায় বলছি, এটা তোমার না? যারা ইন্টারোগেট করছে তারা আমাকে বললো, স্যার দেখেন এই ছেলেটা বলতেছে সে না, তার বাবাকে আনা হয়েছে, তার ভাইকে আনা হয়েছে। বলছেন না স্যার আমি এটা না, চেহারা ক্লোজ করে স্টিল করে দেখানো হলো, পরিষ্কার চেহারা। তো বাবা বলছে এই এটা তো তুমি, তো ছেলে বলছে না আমি না। তো জিজ্ঞেস করলাম আপনার কি কোনো জমজ ভাই আছে, কোনো আপনার কোনো একটা ছেলে আছে এরকম চেহারা? বলেন না স্যার এরকম কোনো ছেলে নেই। এই তুমি আমার ছেলেকে বলতেছে তুমি কিন্তু আসলে এইটা। তো যাই হোক, সে তখন হয়তো স্বীকার করতে চাচ্ছে না। এই ভিডিও ফুটেজগুলো কোথা থেকে পাওয়া গেল? মিডিয়াতে সে তো গেটের সামনে গিয়ে লাফালাফি করছিল, সে তো লাফাচ্ছিল। তারপরে আমরা দেখলাম যে ওর ট্রেড আসলে হচ্ছে যে একজন কুক, তার অস্ত্রের কোনো ট্রেনিং নেই, কিন্তু সে অতি উৎসাহী হয়ে ভাবছিল যে আমি কেন পিছিয়ে পড়ে থাকবো, সবাই এরকম গুলি ফুটাচ্ছে, আমিও একটু গুলি ফুটাইছে। তারপরে এই গামছা বাঁধা, তারপরে মাথার মধ্যে লাল পতাকা বাঁধা, 2 হাতে 2টা রাইফেল নিয়ে করছে। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, পিলখানা সেদিন সাধারণত পিলখানার লোক থাকে 6,000, বিভিন্ন প্রোগ্রাম করার জন্য আরও কিছু লোক এখানে আসে, সব মিলিয়ে হয় প্রায় 8,292 জন, প্রায় 2,292 জন লোক বেশি আসে। সকলে কিন্তু অস্ত্র নিয়ে আসছিল। মোট পিলখানার যা অস্ত্র ছিল যার 50% অস্ত্র মামলার নথি হিসাবে আলামত জব্দ করা হয়েছে। তার মানে 50% অস্ত্র কোনো কারণ ছাড়া, কোনো স্বাক্ষর ছাড়া কোর্ট থেকে বেরিয়েছে। তাহলে এগুলি মানুষের হাতে ছিল। তো ওই যে বললাম কুক, তার মাথাতে কোনো ইয়েও নাই তো, মানে বিদ্রোহের কোনো বিষয় না, কিন্তু সে চাচ্ছে সবার সাথে, আমিও স্লোগানের মতো নাকি স্লোগান যাচ্ছে, আমিও ওর সাথে জড়াই গেলাম। গুলি হয়েছে প্রায় 40,000 স্মল আর্মসের গুলি হয়েছে, মেশিন গান থেকে শুরু করে রাইফেল ইত্যাদি গুলি হয়েছে। 199টা আর্জেস গ্রেনেড
হয় ফুটানো হয়েছে বা কিছু গ্রেনেড হয়তো কেউ নিয়ে চলে গিয়েছে, কোনো আলামত আর পাওয়া যায়নি। 5টি 60 মিলিমিটার মর্টার, একটি রকেট লঞ্চার শেল ইত্যাদি তারা ব্যবহার করেছে। ব্যবহার করে, কারণ এই 30-40 হাজার গুলি তো লাগে না এই কতজন লোককে মারার জন্য। তার মানে তারা কোথায় মারছিল? তারা আকাশে ফুটাচ্ছিল। এটা হচ্ছে যে আমাদের কিছু হুজুগ, একটা বিষয় আমরা জানি সবসময় হুজুগ বলে আমাদের একটা জিনিস আছে, এটা পজিটিভ হুজুগ আছে, নেগেটিভ হুজুগ আছে। আমার মনে হয় এটা নেগেটিভ হুজুগ কাজ করেছে। আমি আগেও বলেছি, এখানে সাক্ষীর মধ্যে আসছে, প্রথম যখন গুলি হচ্ছিল, যে লোকটা যখন ঢুকে ডিজিকে মারার জন্য বা যে উদ্দেশ্যে প্রথমে রাইফেল নিয়ে ঢুকে, সেও তো গুলি করতে পারেনি, সে তো এমনি তো কাঁপতে কাঁপতে পড়ে গেল। তার রাইফেলের মধ্যে তখন 60টা রাউন্ড গুলি ছিল, সে তো অজ্ঞান হয়ে গেল। সে অফিসারই তাকে আবার অজ্ঞান থেকে পানি দিয়ে তাকে তার জ্ঞান ফিরিয়ে আনলো। তখন সে কিছুই বলতে পারতেছে না, নাম হয়ে গেছে সে। তখনই আবার ওই বাইরে তখন গোলাগুলি হচ্ছিল। তখন আমাদেরই একজন অফিসার, যিনি কমান্ডো এক্সপার্ট অফিসার, উনি তখন ডিজিকে বলছিলেন, স্যার বাইরে যারা গোলাগুলি করছে এটা তো ব্ল্যাঙ্ক অ্যামুনিশন, ট্রেনিংয়ের জন্য অ্যামুনিশন, আসলে কোনো লাইভ অ্যামুনিশন না, আমরা একটা কিছু করা দরকার। তখন সেই মুহূর্তে অত সিদ্ধান্ত একটু ভিন্ন ধরনের ছিল। আমি বলছি যে এগুলি পরিকল্পিত সমস্ত, কখন কে কি করবে না করবে। পরিকল্পনাটা কতজন করেছিল? পরিকল্পনা 11,000 জওয়ান তো আর পরিকল্পনা করে নাই। ওইটার মধ্যে করে নাই। ওনাদের একটা তথ্য আছে ওনাদের কাছে, আমাদের কাছে পরিকল্পনার মধ্যে 34 জনের মতো আমরা 34 জনের মতো আমরা একটা পরিকল্পনার মধ্যে পেয়েছি। আর আমার কাছে যে তথ্য আমাদের ইনভেস্টিগেশনে এসেছে 34 জনের মধ্যে পরিকল্পনা। কতদিন ধরে তারা পরিকল্পনা করছিল? তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে। আমি একটা বিরতির পরে জানতে চাইবো যে এর বাইরে, এরও বাইরে, মানে বিডিআর এর পিলখানার বাইরে, বিডিআর বাহিনীর বাইরে আমরা পরিকল্পনাকারী ইন্ধনদাতা নাই থাকতে পারে, বাহিনীর মধ্যে বিদ্রোহের ঘটনা ঘটে, কিন্তু এই 34 জন যে দীর্ঘদিন ধরে বিদ্রোহের পরিকল্পনা করছে, সেই বিদ্রোহের পরিকল্পনার যে আমরা কোনো আঁচ পেলাম না, সেটারও কি একটা তদন্ত বিচার? না, আজ তো পেয়েছিলাম আমরা। আমাদের তো একটা বিরতির পর আসি, আমি আসছি একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম আপনার সঙ্গেই কথা বলছিলাম যে এই যে বিরাট সংখ্যক, মানে বিরাট একটি মামলার পরিসরটি নিয়েও আমরা কথা বলছিলাম, এবং ধরুন 10,000-এর বেশি জওয়ান, মানে প্রায় 11,000 জওয়ানকে আপনারা শাস্তির আওতায় এনেছেন। তো একটা মানে আসলে স্কেলের দিক দিয়েও চিন্তা করা যায় না যে 42,000-এর মতো সদস্য যে বাহিনীটির, তার 1/4 সদস্যই তার মানে বিদ্রোহের সাথে জড়িত ছিল। প্রথম তো বিদ্রোহ শুরু হয় ঢাকায়, তখন কিন্তু বাহিরে কোনো বিদ্রোহ হয় নাই। তারপরে যখন এক সময় বিদ্রোহীদের ওই যে যখন হত্যা যখন শুরু হয়, আমি একটু বলিনি আপনাকে, যখন একজন যখন ঢুকে একজন সৈনিক ডিজিকে মারার জন্য, তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায় বা তার সেন্স থাকে না। তার হাতে একটা রাইফেল ছিল, 7 রাউন্ড গুলি ছিল। তখন আমাদের যে অফিসাররা যারা ছিলেন দরবার হলে, তারা ওকে ধরে আসলেন। তারপরে যখন একজন অফিসার যখন বেরিয়ে আসতে বললো, তাকে বললো, একজন অফিসার নাম ধরে বললো বেরিয়ে আসেন আপনি, তো উনি একলাই তখন বেরিয়ে গেলেন। গিয়ে যখন স্টেজ থেকে নেমে যখন সামনে গেলেন, তখন তাকে গুলি করা হলো। তখনই ভিতর থেকে একজন বললো, ওদের বিদ্রোহের একজন বললো যে এখন তো গুলি করার কথা ছিল না। তখনই বোঝা যাচ্ছে সমন্বয়ের একটা অভাব আছে। এবং মূল যারা ছিলেন দরবার হলের ভিতরে, তাদেরকে কিন্তু এক সময় ডিজি বলেছিলেন যে আপনারা যে যার ব্যাটালিয়নে চলে যান। হ্যাঁ, তো ব্যাটালিয়নে যখন চলে যান, যারা ব্যাটালিয়নে চলে গিয়েছিল তাদের মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে। কারণ ব্যাটালিয়নে যাওয়ার পর ব্যাটালিয়নের যারা বিদ্রোহ করেছিল তারা সেখানে তাদেরকে হত্যা করেছে। আর অনেক অফিসার ছিলেন যারা কিনা কোনো ব্যাটালিয়নের সাথে সংযুক্ত না, তারা এই প্রোগ্রামের জন্য বাইরে থেকে এসেছিলেন। তারা তো কোথায় যাবে তখন? আর তারা তখন যে যার মতো হেঁটে, যে যেখান থেকে পেরেছে নিজের বুদ্ধি প্রয়োগ করে হেঁটে হেঁটে চলে গেছে। কেউ জওয়ানদের সাথে মিশে চলে গেছে, র্যাঙ্কটা খুলে ফেলছে, তারা হাঁটতে তারা চলে গেছে। আবার কিছু খুব কনসপিকুয়াস চেহারা তাদেরকে বলছে, মানে ঢাকার বাইরে সেদিন অনেক জায়গায় বিদ্রোহ হয়েছে বটে, কিন্তু অফিসারদেরকে তারা হত্যা করতে পারেনি, কারণ অফিসাররা ঢাকায়, অনেক অফিসার ঢাকা ছিল, অফিসাররা ঢাকার বাইরে হয় নাই। আমরা যেটা জানি যে একটা সময় যখন বিদ্রোহটা বাইরে কেউ সাপোর্ট দিচ্ছিল না, তখন এখান থেকে ওয়াইল্ড লাইফে বাইরে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছিল। তো তোমাদের জন্য যে আমি দাবি দেওয়া পেশ করার কথা ছিল, সেই দাবি দেওয়া আদায়ের জন্য তোমরা যদি বিদ্রোহ না করো তাহলে আর এটা হবে না। তখন তারাও জানে না যে এখান থেকে এতগুলি কিলিং এখান থেকে হয়ে গিয়েছে, সেটা তারাও আমাদেরকে বলেছে। তারা
অতএব যেটা উনি যেটা বলেছেন কাজল সাহেব, যে একটা মিটিং হয়েছে, এখানে বিভিন্ন দাবি দেওয়ার বিষয়টা ছিল। এখন আপনি যেটা বলছেন যে মানে তার মানে আপনারা ভেতরে বলছিলেন 34 জনের মতো লোক মূল না, এটা ষড়যন্ত্রকারী। আমি বলছি, এটা আমি বলছি যে 34 জনের মতো আমরা যে মামলাটা করেছি সেই মামলার মধ্যে একটা ষড়যন্ত্রের একটা পার্ট আছে। এখানে মামলার মধ্যে কতগুলি পার্ট আছে, কতগুলি ধারা আপনি আছে, বলছেন অপরাধে মোমবাতি জ্বালিয়ে হ্যাঁ, মিটিং কতগুলি ব্যক্তি একত্রিত হয়ে প্রথম দিকে যে এই অপরাধটা করার জন্য যে ষড়যন্ত্র করছিলেন, তার মধ্যে আমরা 34 জনকে শনাক্ত করতে পেরেছিলাম। কবে থেকে তারা এই ষড়যন্ত্র শুরু এরা করে? অনেক আগের থেকেই ষড়যন্ত্র করছিলেন। ষড়যন্ত্রের জন্য তারা বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছিলেন, নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন, নিজেদের মধ্যে কথাবার্তা চালাচালি করছিলেন। এক পর্যায়ে তারা লিফলেট এই বিডিআর এর মধ্যে তারা ছড়িয়েছিলেন, এবং সেই লিফলেট শুধু বিডিআর এ পাওয়া যায় না, বাইরেও ফার্ম গেটেও পাওয়া গিয়েছিল। এভিডেন্সে এগুলো এসছে, এভিডেন্স থেকে আমি আপনাকে বলছি। মোট কথা হলো যে এই ঘটনাটাকে সংগঠিত করার জন্য কতিপয় ব্যক্তি প্রথম দিকে শত শত ব্যক্তি একত্রিত হয়ে কোনো সময় ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র করে কানে কানে, আস্তে আস্তে, ফুসফুস করে, অত্যন্ত বিশ্বস্ত লোক নিয়ে, এবং সেই বিশ্বস্ত লোকের পরিমাণ অত্যন্ত কম থাকে। এবং ষড়যন্ত্রটা যখন সংগঠিত হয়ে যায়, তখন উৎসাহী হোক, অতি উৎসাহী হোক, সংযুক্ত হোক, ভালোবাসার কারণে হোক, অথবা আলোচনার যে ক্ষেত্রটা প্রস্তুত ছিল যে আমাদের একটা দাবি আদায় করতে হবে, একটা ফিল্ড, একটা আলোচনা চলছিল তাদের মধ্যে ভিতরে। কারণ এখানে কিন্তু কাউকে কমান্ড করতে হয়নি, কাউকে 4 নম্বর গেট, কাউকে 3 নম্বর গেট, কাউকে 2 নম্বর গেট, কাউকে কিন্তু বলে দেওয়া হয়নি তোমার ডিউটি ওই জায়গায়। এই ঘটনাটা ঘটার সাথে সাথে যার যার দায়িত্ব, তারা কিন্তু তারা দায়িত্ব পালন করেছে। তারা আত্মিক বন্ধনে তারা একত্রিত হয়ে গেছিল। দেখেন, এটা জিগাতলার যে গেটটা, সেই জিগাতলার গেট থেকে যারা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের সাথে আপনি আজিমপুরের গেটে যে বক্তব্য আছে, সেই বক্তব্য দেখবেন একই রকম। কিন্তু এমন না যে একজন আরেকজনকে দেখে দিচ্ছে। আবার দেখেন হাজারীবাগের গেট যেখানে আছে, সেই হাজারীবাগের গেটে যে বক্তব্যটা দিয়েছে, সেই বক্তব্যটা কিন্তু তারা একই বক্তব্য। এই যে দাবি দেওয়ার কথাটা লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, এই দাবি দেওয়ার মধ্যে মানে আসলে কি একরকমের ভেতরে যে দাবি দেওয়ার কথাগুলো তো তারা বিভিন্ন গেইটে বললো যে তাদের মানে খুবই মানে বেতন বৃদ্ধি বলুন, সুযোগ সুবিধা বৃদ্ধি বলুন, আর্মির লোক বেশি সুযোগ পাচ্ছে বিডিআর এর ভেতরে তাদের চেয়ে, এই দাবিগুলো থেকে কি আসলে আর্মি অফিসারদের শিক্ষা দেওয়া এবং হত্যা করা, এটাই উদ্দেশ্য ছিল? সেটা কি পরিষ্কার ছিল তাদের কাছে? দাবি অনেক থাকতে পারে। আমি বলবো যে আসলে তাদের যে চাপা ক্ষোভটা সেটা ভিতরে ছিল, এটা সাংগঠনিকভাবে তারা অনেকেই জানতেন। ওই 34 জন যে ষড়যন্ত্র করছিলেন তারা কি আসলে না, এটা ওটা জানার কথা না। সামরিক কর্মকর্তাদের হত্যা করা হবে এই ষড়যন্ত্রটি করছে, এটা জানতো না কেউ। এটা হয়তো মানে এটা হয়তো অফিসাররা জানতো না, কিন্তু লিফলেটের মধ্যে প্রকাশ্যে বলা হয়েছিল তাদেরকে মানে কি গুলি করে মেরে ফেলা হবে। সাধারণত একটা বেনামি চিঠি বা বেনামি পোস্টার যখন হয়, তখন একটা সুশৃঙ্খল বাহিনীর প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে একেবারে ফোকাস করে আগে এটাকে কিল করতে হবে। আগে এই যে, কারণ কিছু লোক আপনি প্রোপাগান্ডা বা একটা কথা ছড়াতে পারে, কিন্তু কমান্ডার দায়িত্ব হচ্ছে এই কথাটাকে সম্মুখে নিয়ে এসে সবার সাথে কথা বলো এই কাজ, এই দাবি, তোমাদের এই দাবি। মইনুল ইসলাম, আমি আপনার কাছে আসবো একদম এই প্রসঙ্গটিতে যে কেন সেই লিফলেটটি যথেষ্ট গুরুত্ব দিয়ে নেওয়া হলো না, এখন আগামীতে নেওয়া হবে কিনা সেটা কি নিশ্চিত করা হয়েছে কিনা, এবং আসলে গোয়েন্দা তথ্যেরই বা কি বিষয় ছিল? মানে যে কয়েকদিন আগে ফার্মগেট পর্যন্ত লিফলেট পৌঁছে গেল যে গুলি করে সেনাবাহিনী কর্মকর্তাদের হত্যা করা হবে বিডিআর এর ভেতরে, কিন্তু কোনো দিক থেকে সেটি মনোযোগ পেল না কেন? এই কোন গোয়েন্দা বলছেন আপনি? শুধু কি বিজিবির গোয়েন্দা? না, আমি অনেক গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, এবং আমি মনে করি তাদের নিজেদেরও কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করা উচিত যে এই কথাটাকে, এই তথ্যটাকে আমরা কেন একটু আন্ডার প্লে করলাম। এটা কি কারো নিজস্ব? কারণ তার আগের দিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন কিন্তু ওখানে। এত বড় একটা রিস্ক নেওয়া কি তৎকালীন সময়ের দায়িত্বশীলদের ঠিক হয়েছিল? এবং আমি এটাও জানতে চাইবো যে এই লিফলেট কার কার চোখে পড়েছিল বলে আপনারা জানতে পেরেছেন, সেটা আপনাদের তদন্তের কোনো অংশ ছিল কিনা? ডক্টর আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ডাল ভাত কর্মসূচির জন্য বিজিবির ভেতরে বিক্ষোভ, বিজিবির ভেতরে সেনাবাহিনীর কর্মকর্তাদের অতিরিক্ত খবরদারি, অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া নিয়ে বিক্ষোভ, সেগুলোর থেকে একটা মুক্তি ঘটবে বিদ্রোহের মাধ্যমে। বিদ্রোহ ঘটানোর ক্ষেত্রে সুশৃঙ্খল বাহিনীতে এরকম এই প্রতিশ্রুতি দিয়ে তো বিদ্রোহ ঘটানো হয়েইছে, আগেও ঘটানো হয়েছে, কিন্তু কাউকে না কাউকে তো সংগঠিত করতে হয় বোধহয়।
দেখুন, যে আজকের আলোচনা এবং এই আলোচনাটা তো ঘটনা ঘটবার পর থেকে আমরা শুনছি এবং অনেকটাই আমরা জানি যে ক্ষোভ ছিল, ব্যাপক বিক্ষোভ ছিল এবং সেগুলো তারা প্রকাশ করেছে মিডিয়ার সামনে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এই ভারতবর্ষে বিভিন্ন সময়ে এই জওয়ানদের বিদ্রোহ হয়েছে, যেমন সিপাহী বিদ্রোহ হয়েছে। আমাদের 71 সালে বঙ্গবন্ধুর আহ্বানে সৈন্যরা পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। 7ই নভেম্বরে সাধারণ সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছে এবং তারপরে এই বিডিআরের এই বিদ্রোহ আমরা দেখেছি। আমি এই সমস্ত বিদ্রোহ, আমি নিজেও এই বিদ্রোহের একটা 7ই নভেম্বরের বিদ্রোহের সঙ্গে নানাভাবে আমি নিজেও যুক্ত হয়ে পড়েছিলাম। তা থেকে একটা জিনিস বলতে পারি, যারা ন্যায়সঙ্গত দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে, বিদ্রোহ করে, তারা কিন্তু হত্যাকাণ্ড করে না, তারা হত্যাকারী নয়। কিন্তু তাদের সেই যে ক্ষোভ, সেটাকেই কাজে লাগায় ষড়যন্ত্রকারীরা। এখন যখন আমরা ষড়যন্ত্রকারীদের কথা বলছি যে তারা কেন চিহ্নিত হচ্ছে না, আমরা বলছি সেই সব ষড়যন্ত্রকারীদের কথা যারা এই সাধারণ সিপাহীদের, তাদের যে ক্ষোভটা ছিল সেটাকে ভিন্ন পথে নিতে হয়েছে। এই জন্য বলবো, এই যে হোলি আর্টিজানের যে ঘটনাটা হয়েছে, সেখানে হত্যাকাণ্ড হয়েছে এবং যারা হত্যা করেছে তাদের যে কথা, তাদের যে বেশ আমরা দেখলাম। আর ওই বিডিআরে যখন যারা হত্যা করছে, তাদের যে অবয়ব, তাদের যে মুখোশ, তাদের কথা, এক অপূর্ব মিল কিন্তু আমি এই উভয়ের মধ্যে দেখতে পাই, হোলি আর্টিজানের হত্যাকাণ্ড এবং সেখানকার হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এরা সেই মূল শক্তি নয়, এরা হচ্ছে সেই বিদ্রোহের মূল ব্যাপারটা নয়, এদেরকে কাজে লাগানো হচ্ছে এবং পূর্ব পরিকল্পিত। এখানেই তো আমরা দেখলাম সবকিছুই সাজানো। এবং এই যে তাদের একটা মুখোশ ছিল, এবং সেই ধরনের মুখোশ কিন্তু আমরা সেই জিহাদিদের কাছেও দেখি। সেই মুখোশগুলি কিভাবে, যেটা তারা মুখ বন্ধ করে রেখেছিল একই রঙের। আরেকটা ঘটনা, 48 দিনের মাথায় দেশে একটা সেই 70-এর নির্বাচনের পরে আরেকটা ঐতিহাসিক নির্বাচন হয়েছিল, সেই যে 2008 সালের ডিসেম্বর মাসে। এবং সরকার গঠনের পরে একটা নিরঙ্কুশ বিজয়ের সরকার গঠনের পরে, যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা এলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তার মাত্র 48 দিনের মাথায় ঘটনাটা ঘটানো হলো। এবং সেখানে কি সেনাবাহিনীর একেবারে চৌকস আফসার, আমার নিজের আত্মীয়, আমার খালাতো ভাই আছেন গোলাম দস্তগীর, তার ছেলে মেজর গাজ্জালি, তার দেহটাও কিন্তু পাওয়া যায়নি। এবং শেষ না, গাজ্জালিটা আচ্ছা, তারপরে তিনি কিন্তু তার পুত্র শোকে তিনি, পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমি গতকালকেই সেই ডেইলি স্টারে সাকিব বলে আমার খুবই পরিচিত, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তার বাবা লেফটেন্যান্ট কর্নেল, তার নাম হচ্ছে কুদরত ইলাহি, তিনি সেই শান্তিরক্ষী বাহিনীর একজন অত্যন্ত ডেকোরেটেড অফিসার। এবং এই যে বিভিন্ন অফিসাররা যারা হত্যাকাণ্ডের শিকার হলেন, তার মধ্যে একজনকে জানি আমি, কর্নেল গুলজার। তিনি তো একদম সেই যে আমাদের যে সেই জঙ্গিদের, তাদের ধরবার ব্যাপারে একেবারে সামনের কাতারের একজন অফিসার। এই যে এদেরকে যে হত্যা করা হলো, সবাই জানতাম। তো এই হত্যাকাণ্ডগুলো কিন্তু ঘটানো হয়েছে। এবং আমরা তো এটাও শুনেছি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাও কিন্তু এসছে, যেমন বেগম খালেদা জিয়ার কথা এসছে, যে তিনি সেই সময়ে তিনি যেন আগেভাগেই জানেন, তার পুত্র জানেন। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে সেই সব ব্যাপারে অনুসন্ধান কেন হচ্ছে না, এটার পেছনকার কারা এটা করলেন। একটা সরকার গঠন হয়েছে, বাংলাদেশ সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী অবস্থা থেকে বেরিয়ে আসছে। সত্যি যে আদালতে প্রমাণ করা, তদন্ত প্রতিবেদনে প্রমাণ করা, মানে এই ধরনের যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গ লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামই তুলেছিলেন, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এটা তো আমরা মানে বছরের পর বছর ধরে বলছি, কিন্তু এখানে একটা কথা ষড়যন্ত্রটা বের করা যায় না। তবে এখানে একটা কথা আছে, যেমন যে ফৌজদারি আইনে যেমন বিচার হচ্ছে, সেখানে অনুসরণ করছে আমাদের দেশের প্রচলিত যে আইন ধারা, সেগুলো অনুসরণ করে সেই সাক্ষী, সেই তাদের সওয়াল, সেগুলো নিয়ে অগ্রসর হচ্ছে। কিন্তু এই যে পেছনকার যে ষড়যন্ত্রের ব্যাপারগুলো যে উদ্ঘাটন করতে হবে, সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা শুধু আইনের ব্যাপার নয়। সুতরাং সেইটাই হচ্ছে গুরুতর প্রশ্ন, যে সেগুলো আমরা ঠিক মতো করতে পারছি কিনা, কিংবা রাষ্ট্রপ্রণেতারা কিংবা সরকার সেদিকে অগ্রসর হতে চাচ্ছেন কিনা। একটা বিরতির পর দর্শক ফিরছি রাজকাহনে।
ফিরে এলাম রাজকাহন নিয়ে। লেফটেন্যান্ট জেনারেল মনিরুল ইসলাম, মানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দেয় যে লিফলেট যেটা ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে গেল পিলখানার বাইরে গিয়ে, যেখানে বলা হলো সেনা কর্মকর্তাদের বিডিআর এর ভেতরে গুলি করে মারা হবে, সেগুলো বলা হলো, কিন্তু প্রধানমন্ত্রী গেলেন দরবার হলে বক্তৃতা দিতে এই 25শে ফেব্রুয়ারির আগের দিন, তবু এই লিফলেটটা গুরুত্ব দেওয়া হলো না। মানে এই রহস্য আপনারা ভেদ করতে পেরেছেন আপনাদের বিচারের মধ্যে যে কেন, কারা গুরুত্ব দিল না, তাদেরকে তো একটা প্রশ্নের মুখোমুখি করা দরকার। প্রথম হচ্ছে যে এই লিফলেটটা নিয়ে যারা কাজ করার কথা, সেই তাদের যে সিকিউরিটি অফিসার যেদিন যে ছিলেন, আমাদের ওই যেদিন দরবার হবে সেদিন সিকিউরিটি অফিসার, তারা যে জবানবন্দি আমাদের কাছে দিয়েছেন ন্যাশনাল কমিটির কাছে, আমি আমার ন্যাশনাল কমিটিতে ছিলাম, আমি ওই কমিটিতে আমি ছিলাম না। তো ওনারা যেটা বলেছেন যে আমরা আসলে সারাদিন প্রশাসনিক কাজেই খুব ব্যস্ত ছিলাম। সিকিউরিটি অফিসারের যে দায়িত্ব সে তো আরো বেশি দায়িত্ব, তার একটা প্রশাসনিক কর্মকাণ্ড খুব বেশি চলছিল, যে ওটাতে তারা ব্যস্ত ছিল। অতএব এখানে আমি যেটা মনে করি, এই আন্ডার প্লে করাটা যদি তৎকালীন বিডিআর যে গোয়েন্দা সংস্থা, তারা তো সবাই কম্প্রোমাইজ হয়ে গেছিল। এই সারা পিলখানা যেখানে সব তছনছ, খালি বিডিআর গোয়েন্দা সংস্থার অফিসটা আমরা দেখেছি খোলার পরে যেন সবকিছু সুন্দর সাজানো গোছানো। তারাই তো মেইন কালপ্রিট এটার ভিতরে, তারাই সমস্ত গোয়েন্দা, ফুল গোয়েন্দার দায়িত্ব ছিলেন আর কি। বিডিআর এর ভিতরের আভ্যন্তরীণ, বিডিআর এর ভিতরের আভ্যন্তরীণ যারা গোয়েন্দা সংস্থার কাজ করতেন, তারা সবাই নিজেরাই বিদ্রোহী হয়ে ফুল কম্প্রোমাইজ করে ফেলে। এখন কথা আসে বিডিআর এর ভিতরে এই গোয়েন্দা সংস্থায়, মানে আমি জাস্ট জানার জন্য, কাজ করতেন কারা? সেনা কর্মকর্তারা নাকি বিডিআর বাহিনী? অফিসার তো থাকে একজন, কিন্তু সবই তো বিডিআর, সবাই বিজিবির সদস্য ছিলেন। এছাড়াও অন্যান্য গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু মানে বিডিআর এর বাইরেও তো গোয়েন্দা সংস্থা আছে, মানে জাতীয় নিরাপত্তা যাদের, এমনকি যেটা আমরা পরে শুনতে পেরেছি, সেটা ইনকোয়ারির বিষয় না, আমরা যেটা জানতে পেরেছি, আমি সার্ভিং তখন আমি ব্রিগেডিয়ার জেনারেল, জানতে পেরেছি যেদিন প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হচ্ছে সেদিন সকল অফিসাররা জানে, আমরা জানি একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিয়ার, যে কোনো প্রধানমন্ত্রী তখন কোনো অস্ত্র পরিবহন করতে পারে না কেউ। ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা তার পিছনে সাবমেশিন গান গাড়ির মধ্যে নিয়ে ঢুকেছিলেন, পরে ওনাকে বের করে দেওয়া হয়। এই যে বের করে না দিয়ে তাকে যদি আইনের আওতায় আনা হতো, কেন তুমি অমান্য করলা, এত লেভেলে ভুল আমি কেন গ্রহণ করব? আমি এগুলি হয় নাই। আসলে আমি যেটা মনে করি যে এইসব বিষয়, ছোটখাটো বিষয়গুলি আসলে আগামীতে যে আর হবে না, গুরুত্ব দিয়ে নেওয়া হবে, গোয়েন্দা বাহিনীগুলো চোখ খোলা রাখছে, সেগুলো নিশ্চিত করব। আমরা কিন্তু একটা কথা বারবার আপনাকে বলছি, সেটা হচ্ছে যে একটি সরকার মাত্র 48 দিনের মাথায় ক্ষমতায় এসেছেন, স্যারও বলেছেন 48 দিনের মাথায় ক্ষমতায় আসার পর তিনি তো, এই সরকার তো কোনো দায়িত্ব নেবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তো এটার কোনো দায়িত্ব নেবেন না, কারণ তিনি মাত্র 48 দিনের মাথায় এসে এই অবস্থা থেকে আমি বলছি সরকার তো কোনো দায়িত্ব নিতে পারে, কিন্তু দেশের নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্বটা নিশ্চয়ই একটা, মানে কি বলবো, যে এটা নিশ্চয়ই চলতেই থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে এই কথাটাই বলছি, এটা কন্টিনিউয়াস। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার আগে বেগম খালেদা জিয়ার সরকার, কিন্তু আপনাদের বিচারে তো এদেরকেও কোনো জবাবদিহিতার আওতায় আনার সুযোগ হয়নি। না, এদেরকে জবাবদিহিতার আওতায় আনার সুযোগ হয়নি। যে কথাটা বলছেন এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক হচ্ছে যে আমরা এই মামলার মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করতে গিয়ে, এই হত্যাকাণ্ড যেটা সংগঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত ছিল এবং যারা ষড়যন্ত্র করেছেন, যারা ষড়যন্ত্রের সাথে অংশগ্রহণ করেছেন, যারা এই কাজগুলিতে, নারকীয় হত্যাকাণ্ডে অস্ত্র নিয়েছেন, যারা লুণ্ঠন করেছেন, যারা অগ্নিসংযোগ করেছেন, যারা নির্যাতন করেছেন, যারা দরবার হল অ্যাটাক করেছেন, যারা ডেড বডিকে গণকবরে শুইয়ে দিয়েছেন, তারপরে ফুল গাছ লাগিয়ে দিয়েছেন, যারা অ্যাসিড দিয়ে ডেড বডিগুলো যা ইচ্ছা তাই করেছেন, এই যে 2 দিন 40,000 রাউন্ড গুলি ফুটিয়ে যারা উৎসব করেছেন, তাদেরকে আমরা বিচারের মধ্যে এনেছি। এবং ওই যা ইচ্ছা তাই করাটা শুরু হলো কখন থেকে? সকাল থেকেই তারা শুরু করেছে। এবং কোন ষড়যন্ত্রকারীরা আসলে হত্যার ষড়যন্ত্রটি করেছিলেন সেগুলো কি আসলে যারা ষড়যন্ত্র করেছিলেন, প্রথম দিকে ষড়যন্ত্রের যে গ্রুপটা আমরা পাই, সেই গ্রুপের মধ্যে ছিল যে তারা যাবেন, যে দাবি আদায়ের জন্য তাদেরকে আটক করে রাখবেন, এটাই ছিল প্রথম দিকে তাদের। কিন্তু পরবর্তীতে আরো হয়তো ষড়যন্ত্র তাদের মধ্যে হয়েছে, যে ষড়যন্ত্রের মধ্যে ঘটনা যখন ঘটা শুরু হয়, আপনি ষড়যন্ত্রের অংশ হিসাবে যখন একটা ঘটনা ঘটিয়ে ফেলেন, তখন আরো অন্যান্য বাহিনীর লোক যারা এখানে আছে বিভিন্ন, তারা তো এখানে এসে অতি উৎসাহী হোক,
অথবা যেভাবেই হোক এই কর্মকাণ্ডে যদি উৎসাহ প্রকাশ করে, যদি অংশগ্রহণ না করে, তার পজিশনটা তো খাটো হয়ে যায়। আমি তো আপনাকে বলছি, আপনার মাধ্যম দিয়ে বলছি যে 25 তারিখে এই ঘটনা শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত যে চেইন অফ কমান্ড তারা যেটা ব্রেক করেছে, এবং এই চেইন অফ কমান্ড ব্রেক করে যে অপরাধগুলি তারা সংগঠিত করেছে, এটার নেতৃত্ব তারা নিজেরা দিয়েছে। এবং নিজেরা নেতৃত্ব দিতে কাউকে বলে দিতে হয়নি কার কি ডিউটি হবে। একটি গুলি ফোটার সাথে সাথে যার যার ডিউটি ভাগ করে নিয়ে তারা বিভিন্নভাবে কর্মকাণ্ড। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার কাছে কিন্তু আপনার সব প্রশ্নের উত্তর মেলে, আমার মেলে না। আমার কিন্তু মিলছে না। এটা ঠিক যে এখানে একজন লেফটেন্যান্ট জেনারেল আছেন, আরেকজন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, তারা এটা দীর্ঘ আইনি লড়াই করেছেন, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা কথা বলছেন। তদন্তের এক একটি বিচারের আসলে বিচার্য এবং তদন্তাধীন বিষয়ও আলাদা আলাদা থাকে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না সেটা হলো, যেটা আগেও বলেছি, যে এই যে একটা সরকার, একটা সেটারও একটা অতীত আছে, যে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, নানাভাবে তারা দেশ শাসন করেছে। তার থেকে আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন ক্ষমতা এলো, এবং এমনভাবে ঘটনাটা ঘটানো হলো যে সেই সময় এমন উস্কানিও ছিল যে কেন সেনাবাহিনীকে অর্ডার করা হচ্ছে না যে সেখানে সরাসরি এই সেই বিডিআর সেনাবাহিনী ঢুকে পড়ুক, সেখানে কামান দাগুক, এবং পুরোপুরি একটা গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হোক। এবং সেই অবস্থাটা যে শেষ পর্যন্ত হয়নি, সেটাও কিন্তু আমি বলবো যে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেই সময় কিন্তু অনেকে তো বলেন যে সময় মতো যদি সেনাবাহিনীকে পাঠানো যেত তাহলে এতগুলো অফিসারের প্রাণ যেত না, এগুলো যে একেবারে ভ্রান্ত কথাবার্তা। বরঞ্চ তিনি সেই সময় যে তার যে দৃঢ়তা, শুধুমাত্র যে সাহস দৃঢ়তা সেগুলি তো আছেই, কিন্তু তার যে একটা প্রাজ্ঞ, একটা যে রাষ্ট্রনায়কোচিত যে অবস্থান, সেটা তিনি প্রদর্শন করেছেন। এবং যেমন তিনি তো বলেছেন, আমরাও দেখেছি যে সেখানে বিদ্রোহীরা সেখানে গিয়েছে এবং তাদেরকে তিনি বলেছেন যে তোমরা সাধারণ ক্ষমা, কিন্তু তারপরে দেখুন, এবং তারপরে তিনি সেই ক্যান্টনমেন্টে গিয়েছেন, এবং ক্যান্টনমেন্টে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটাও আমরা দেখেছি, সেটাও লিকড হয়েছে। সুতরাং এই অবস্থা থেকে যে আমরা বেঁচে এসছি, এটা তো বেঁচে আসার কথা না। তারা কিন্তু সফল হয়ে যাওয়ার কথা, যারা ষড়যন্ত্রটা করছে পেছন থেকে, যে তারা কিন্তু যে তারা একেবারে স্থির নিশ্চিত ছিল যে এই সরকারের পতন হবে। কারণ বাংলাদেশ অনেক অনেক কু দেখেছে, কিন্তু আমি যদি আবার আমাদের মাঝে একজন জেনারেল আছেন এবং তিনি বিডিআর কে সংগঠিত করেছেন, মানে সুসংগঠিত করেছেন আফটার ওয়াকারে। তিনি প্রথম যে এই পিলখানার মধ্যে তিনি প্রবেশ করেছেন, এবং এই হত্যাযোগ্য নারকীয় হত্যাকাণ্ডের ঘটার পরে তিনি প্রথম ওই পিলখানার মধ্যে যাওয়ার পর সেই বাড়িকে পরিষ্কার করে রক্ত ধুয়ে এবং আলামতগুলিকে সংরক্ষণ করে, তো তিনি বলতে পারবেন যে সেই অবস্থাটা কি ছিল, ছড়ানো ছিটানো কি অবস্থা, কি একটা শেষও করতে হবে। কিন্তু রেফারেন্স জেনারেল মইনুল ইসলাম আসলে স্কেলটা, মানে ব্যাপকতাটা নিয়ে বারবার কথা না বলে উপায় থাকে না, যে এরকম একটি সুশৃঙ্খল বাহিনীর আসলে 4 ভাগের 1 ভাগ, মানে 1/4-এরও বেশি সদস্য বিদ্রোহে জড়িয়ে পড়লো। 42,000 সদস্যের বাহিনী, 11,000-কে আপনারা শাস্তি দিয়েছেন। মানে এই বাহিনী আবার সংগঠিত করা, সুসংগঠিত করা কি করে? এরকম বড় স্কেলের কু কি বাংলাদেশের আগে দেখেছে? এটা হয়নি। এখন কেন হলো ওটাতে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। আমার যেটা মনে হয় আগামীতে হওয়া হওয়ার জন্যই আমি তারপরে প্রায় আমি 1 বছর 4 মাস ছিলাম বিজিবিতে। আপনারা দেখেছেন বিজিবির আইন পরিবর্তন করা হয়েছে, এবং আইনের মধ্যে শুধু শাস্তি না, এবং এখানে প্রথমবারের মতন সুশৃঙ্খল বাহিনীতে অ্যাপিল করার একটা প্রবিধান সেখানে রাখা হয়েছে। অধিকার নিশ্চিত করা হয়েছে। এটা একটা খুবই আধুনিক আইন সেখানে করা হয়েছে। আমরা আশা করব অন্যান্য বাহিনীগুলিও এগুলি একটু দেখে নেবে। আর বিডিআর বিদ্রোহের পর যখন আমরা ইনকোয়ারি করছিলাম, বিভিন্ন কথাবার্তা বলছিলাম, সব কিছু কাগজে আসবে না। আমরাও কথা বলি, আমরা তাদের মনের কথা বুঝতে পারি। যদি বাকি সদস্যরা ভালো না থাকতো তাহলে তো সকলকে বের করে দেওয়া হতো, তা তো হয়নি। নির্দিষ্ট সংখ্যককে বিচার করা হয়েছে, কিছু লোককে বিদ্রোহের বিচার করা হয়েছে। আমি আপনাকে বলেছিলাম সংজ্ঞা অনুযায়ী বিদ্রোহের মধ্যে জড়িত ছিল প্রায় 14,000-এর মতো লোক সংজ্ঞা হিসাবে, মানে 42,000-এর মধ্যে 14,000। হ্যাঁ, কিন্তু সংজ্ঞা হিসাবে তাদেরকে বিচার করা হয়নি, কারণ তারা বলেছে আমাদেরকে, স্যার তালাটা যদি আমি না খুলে দেই, যে কোতের যে চাবি রাখে তাকে তার হাতে বাড়ি দিচ্ছে, তাকে বলছে গুলি করবে, এখন তুমি তালা খুলে দাও। তালা খুলে দেওয়াও কিন্তু বিদ্রোহের অংশ।
কিন্তু সে খুলে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি সে বাধ্য হয়ে আসলে, তখন তাকে আর বিদ্রোহের আওতায় নেওয়া হয়নি। এরকম করে অনেক লোককে কমিয়ে আমরা অনেক সহনীয় করে আমরা বিচার ব্যবস্থা করেছি। এবং যে বিডিআরের যে এখন আইনগুলি পরিবর্তন হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিডিআর বর্তমানের যে বিজিবি, এটা অত্যন্ত একটা সুশৃঙ্খল বাহিনী। আপনারা লক্ষ্য করেছেন যে বিজিবি রিফর্ম হওয়ার পরে কয়দিন পর বাংলাদেশে যে ইলেকশন হলো বা এই ধরনের ক্ষেত্রে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হলো, এই বিজিবি বাহিনী এত সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করলো, তখন তো আমি বিজিবিতে নাই, তখন আমার কাছে খুব গৌরব লেগেছে, আমার কাছে ভালো লেগেছে আপনি এরকম একটি ঘটনার পর আবারও তাড়াতাড়ি এটাকে ঠিক করতে পারলাম। অতএব এখন যেটা আমরা বলেছি, যারা যারা বিজিবির মধ্যে যাবেন, ঢোকার সময় আপনি বিজিবির যে কালচারকে আগে দেখে বুঝে নেন। আপনি নিজের কালচার বিজিবিতে নিয়ে যাবেন না। আপনি যখন বিজিবি থেকে চলে আসবেন, আপনার নিজের বাহিনীতে আপনার কালচার নিয়ে আসবেন। লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, আমি হয়তোবা প্রশ্নটির উত্তর দেওয়া আপনার জন্য কঠিন, যে প্রশ্নের উত্তর শুরু থেকে খুঁজছিলাম, যে লিফলেটের ঘটনাটি সেদিন কেন যথেষ্ট গুরুত্ব দেওয়া হলো না, গোয়েন্দা সংস্থাগুলো আগে কেন জানতে পারলো না, আগে কেন ব্যবস্থা নিতে পারলো না, দীর্ঘদিন ধরে চলা 34 জন বিজিবি কর্মকর্তার ষড়যন্ত্র কেন আগে রোধ করা গেল না, এই প্রশ্নগুলোর উত্তর না মিললে, এই প্রশ্নগুলোর জন্য কাউকে জবাবদিহিতার মুখোমুখি না করলে আগামীতে এমন ঘটনা ঘটবে না, সেটাকে নিশ্চিত করা যায়। আমি খুব ভালো হতো যদি আমার পিলখানা যারা সেদিন শহীদ হয়েছেন তাদের মধ্যে যদি কেউ জীবিত থাকতো, তাহলে জিজ্ঞেস করতে পারতাম। প্রথমত হচ্ছে যে আমাদের কিছু কিছু আইন কানুন যেগুলি ছিল বিজিবিতে, এগুলি আগেই পরিবর্তন করা প্রয়োজন ছিল। বিজিবিতে একটা আইন আছে, কোনো বড় সীমান্তে যদি কোনো বড় ধরনের অপরাধ কেউ করে, তার শাস্তির কাগজটা ডিজির কাছে আসবে এবং শাস্তি এখান থেকে পড়ে শোনানো হবে। বাই দিস টাইম সে কিন্তু জানে তদন্তের মধ্যে শাস্তি তার ছিল, তার চাকরি হইতে বহিষ্কার বা এত বছরের জেল। এই লোকগুলো যখন পিলখানার ভিতরে থাকে, তখন তারা ষড়যন্ত্র করবে না কেন? সে জানে তো। এই আইনগুলোর পরিবর্তন আগে করা হয়নি, এখন সব করে দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অশোক মইনুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন কাজল, দর্শক যারা সঙ্গে ছিলেন, একটি আজকে আর সাফল্য গাথা দেখানোর সময় নেই, নতুন করে গঠিত বিজিবি বাহিনীর সাফল্যের কথা দিয়েই শেষ করি এখানে। আপাতত বিদায়। প্রতিদিন রাত 10টা পর্যন্ত খুঁজতে থাকুন রাজনীতি, আর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।